স্যার দেখা যায় যে ব্যথা হলেই ব্যথানাশক গ্রহণ করে অনেকেই, সেক্ষেত্রে মাংসপেশির ব্যথায় আসলে ব্যথানাশক গ্রহণ কতটা নিরাপদ? ধন্যবাদ। আসলে ব্যথানাশক ওষুধ যেটা কিছুক্ষণ আগে আলোচনার মধ্যে আসছে, যে ব্যথানাশক ওষুধ কিন্তু অবশ্যই প্রয়োজনীয় বাট দীর্ঘমেয়াদী নয়। আমরা এই জিনিসটাকে হাইলাইটস করতে চাই, কারণ এই ব্যথানাশক ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন এটা আস্তে আস্তে আমাদের পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার তৈরি করে। এর পাশাপাশি আমাদের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গকেও বিকল করে দিতে পারে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ। তো এই জন্য অনেক সময় আমরা দেখি যে গ্রাম অঞ্চলে মানে ফার্মেসি থেকে নিজেরাই ওষুধ নিয়ে খেতে থাকে এবং খেলে ব্যথা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথা হয়। সো এটা তারা কন্টিনিউ খেতে থাকে। একটা সময় যখন চিকিৎসকের কাছে আসে, তার দেখা যাচ্ছে চোখের নিচে ফুলে গেছে, পায়ে পানি চলে এসছে, তার লিভার বা কিডনি ফাংশন মানে বিকল হয়ে গেছে এরকম। তো এই জায়গাটায় আমাদের সচেতন হতে হবে। আসলে ব্যথা কিন্তু কোনো রোগ নয়, ব্যথা হলো রোগের উপসর্গ। সো কী কারণে ব্যথা হচ্ছে সেই কারণটাকে আমার আইডেন্টিফাই করা জরুরি। সেটার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই কারণটাকে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমার দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে না। এই জায়গাটায় আমাদের সচেতনতা দরকার। আরেকটা জিনিস আমাদের এক্সপিরিয়েন্সে দেখি, যেমন সাপোজ ফর এক্সাম্পল আমি একটা সমস্যা নিয়ে আমি একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম। আমার ওই সমস্যার জন্য উনি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে, তাও একটা নির্দিষ্ট টাইম বিং। আমি ওই প্রেসক্রিপশনটা ওনার কাছে আর ফলো আপে না যেয়ে আমি দিনের পর দিন কন্টিনিউ করছি। আবার এমনও আছে যে আমার বোন বা ভাই বা আত্মীয়র এই ধরনের সমস্যা হয়েছে, আমি ওই প্রেসক্রিপশনটাই আবার তাকে প্রেসক্রাইব করছি যে তুমি এটা খাও, আমি খেয়ে ভালো হয়েছিলাম। এই যে আমাদের অসচেতনতা, এটাতে আমাদের অনেক সময় এই দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধের ব্যবহার হয়ে যায়, যার ফলে আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে ফেলি, কিডনি। আমরা রিসেন্ট একটা গবেষণায় দেখা গেল যে এনএসআইডি ইনডিউসড কিডনি ফেলিওরের সংখ্যা অনেক বেশি, যেটা আগে ছিল না। মানে এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে কিডনি বিকল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া আমরা নিজে থেকে ফার্মেসি থেকে বা ওষুধের মানে দোকান থেকে আমরা ওষুধ নিয়ে খাবো না বা পেন কিলার খাবো না। স্যার, ভবিষ্যতে মাংসপেশির ব্যথা এড়াতে দর্শকদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ কি থাকবে? আমরা দর্শকদেরকে দুইটা জিনিস ফোকাস করতে চাই। একটা হলো আমাদের যে বর্তমান জীবনযাত্রা প্রণালী, আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেক ট্রাভেল করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের এই ব্যথার জন্য মানে একটা উপাদান হয়ে যাচ্ছে। যেমন আমরা অনেকক্ষণ বসে যখন কাজ করছি, মুভমেন্ট হচ্ছে না, নড়াচড়া হচ্ছে না, মাংসপেশিগুলো উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, সেখান থেকে ব্যথার সূত্রপাত হচ্ছে। তো আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট পর একটু ব্রেক নেবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসবেন। অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। সেটা আধা ঘন্টা না হলে 1 ঘন্টা, না হলে 1.5 ঘন্টা, না হলে 2 ঘন্টা। কিন্তু এমন না যে একটা না 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে আমরা কাজ করব। ঠিক তেমনই যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছি, তাদেরও আমরা বলি আধা ঘন্টা বা 40 মিনিট পর একটু 5 মিনিট ব্রেক নেওয়া, তাকে আবার ফের কাজের জন্য। যেমন গার্মেন্টস ওয়ার্কার অনেকে আছেন, রেস্টুরেন্টে অনেকে কাজ করেন, বা আমাদের ট্রাফিক সার্জেন্ট ভাইরা আছেন, তারা কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে দাঁড়িয়ে কাজ করে। সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এছাড়া আরেকটা জিনিস আমাদের এখন সবচেয়ে যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, সেটা হলো আমাদের সিডেন্টারি লাইফ লিডিং টেন্ডেন্সি। মানে আমরা বসে যদি চলে, তাহলে আমরা দাঁড়াতে চাই না, আমরা হাঁটতে চাই না, আমরা অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি, আমরা অনলাইনে জিনিস কেনাকাটা করছি। আগে শপিং মলে যে ঘন্টার পর ঘন্টা হাঁটতাম, এখন সেটা করছি না। এটা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, যার ফলে আমরা কিন্তু আস্তে আস্তে করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা যে কোমরবিডিটি যে ডিজিজগুলো রয়েছে, লিপিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, হাইপারলিপিডিমিয়া, আস্তে আস্তে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি মাংসপেশির ব্যথা, জয়েন্ট ব্যথা তো আছেই। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে প্রতিরোধ করতে হলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। প্রতিদিন না হলে সপ্তাহে 5 দিন ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, একটু সূর্যের আলো উপস্থিতিতে একটু যেতে হবে। আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। আমরা তৈলাক্ত খাবারটাকে একটু অ্যাভয়েড করা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে কমানো। ওভারঅল আমরা যদি সব কিছু মেনে চলি, আমরা অনেকাংশে এই ধরনের ব্যথা বেদনা থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। স্যার, মাংসপেশির ব্যথা ও চিকিৎসা নিয়ে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে দর্শক অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।